সুজানার ছোট খালাম্মা এসেছে বেলা 11টার দিকে। সাইফের মা রাশেদা বেগম আর সাজিয়া বেগম হাতে হাত লাগিয়ে নাস্তা পানির আর রাতের খাবারের আয়োজন শুরু করেছে সকাল থেকে। যদি ওনারা বারণ করে দিয়েছেন, কিন্তু ওভাবে ছাড়া যায় না, ভালো দেখায় না। সুজানা গত বুধবারেই নিজের মাইনেটা পেয়েছিল, তাই ঘরের বাজার সাজার ছিল, ফ্রিজে মাছ মাংস ছিল, আর কিছু কিনে আনা হয়েছে। সুজানা সারাটা দিন খেয়াল করলো মায়ের মুখ প্রচণ্ড রকম ভার। সারাদিন তার সাথে একটা কথাও বলেনি, একবার কাজ করে দিতে ডাকেও নি। নিজ থেকে সব করে যাচ্ছে রাশেদা বেগম আর ছোট বোন নাজিয়া বেগমকে নিয়ে। সুজানার ছোট খালাম্মা বোনের কাছ থেকে ওই বাড়ি সম্পর্কে একে একে সব জানতে চাওয়ার সময় সুজানা আড়াল থেকে মায়ের মুখে শুনল তিনি আনিকার মামিকে নিয়ে চিন্তিত। মানুষটা সুজানাকে সত্যি পছন্দ করেছেন ছেলের জন্য। তিনি এখন কি বলবেন? যদিও সকালে সালমা বেগম ফোন করে ওনাকে আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা ওনারা দেখবেন, তারপরও খচখচানিটা যেন যাচ্ছে না। কি হতে যাচ্ছে উনি জানেন না। হঠাৎ করে সবটা কেমন পাল্টে গিয়েছে, কিন্তু মাস্টার মশাইকে দেখার আগ্রহটা ক্রমশ বাড়ছে। সেদিন তাহলে অত রহস্য করে হাসার এই কারণ? ফোনের করিমের সাথে সেই মাস্টারের একটা আকাশ সমান তফাত। মাগরিবের আজানের পরপরই ঘরদোর গুছিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে। সাইফ আর সাইম তার ছোট খালাম্মার ছেলে নাফিজ সহ দোতলা থেকে সোফা টানাটানি করে হয়রান হয়ে পড়েছে। রোজা আর তার খালাতো বোনটা নতুন বেডশিট, বালিশের কভার আর ঘরের পুরনো পর্দা সরিয়ে নতুন পর্দা পরিয়েছে। মেহুল আর শান্তাকে সাজিয়া বেগম ফোন করে আসতে বলেছেন। সরিষা বাড়ি থেকে তাদের দুজনের বাড়ির পথ হেঁটে গেলে 10-12 মিনিটের। দুজনে একসাথে এসেছে সাজিয়া বেগমের কথায়। সুজানা সেসবের কিছুই জানে না। এক আকাশ ভয়, সংকোচ, জড়তা নিয়ে ঘরের একটা কোণা দখল করে বিষণ্ণ মনে বসে থাকার পরেই যখন বান্ধবীদের গলার আওয়াজ শুনতে পেল, এক নিমিষেই মনটা ভালো হয়ে গেল তার। রুম থেকে বের হতেই দেখলো পুরো বাসার রং পাল্টে গেছে। যেদিকে চোখ যায় রঙিন আর রঙিন। শান্তা আর মিহুলকে জড়িয়ে ধরে চুপটি করেছিল সে অনেকক্ষণ। তার বুক যে কাঁপছে বন্ধুরা কি টের পায়? সুজানার এমন অবস্থা দেখে তারা দুজনেই হাসল। মেহুল তার গালের দুপাশে হাত রেখে বলল, আমাকে ওই দিন কিন্তু খুব বকেছিলি। ভাগ্যিস তোকে নীল শাড়িটার মালিকানা দিয়েছিলাম। কোথায় পেতি না হয় মাস্টার মশাইকে? সুজানা আবারও ঝাপটে ধরে বলল, আমার ভয় ভয় করছে রে। শান্তা পিঠে চাপড় দিয়ে বলল, ধুর মহিলা, সামনে যাবি আর এক হাত নিজের কোমরে রাখবি, আর এক হাতে তাহার কাজ চাপড়ে বলবি, মিস্টার জামাই দেহি পকেটে হাত রাখো আর টাকা বাইর করো, মই বান্ধবী কর লাগি। যা দুষ্টু। হেসে উঠল সবাই মিলে। ছোট্টখাট্ট ফুলটব নিয়ে ড্রয়িং রুমে সাইফ প্রবেশ করে বলল, তোমরা এসে পড়েছো? মেহুল হেসে মাথা দুলালো। শান্তা বলল, ওরে একটু ভালো করে দেখো সাইফ ভাই, এখানে আসছে তাই ইচ্ছা মতো পাউডার মাখছে। আল্লাহ সুন্দর বানাইছে, তারপরেও ঘষা মাজার শেষ নাই তার। মেহুল পিঠে চড় মেরে বলল, তুই মাখিসনি না, শুধু আমার কথা বলিস, অসভ্য। সবাই আরেক দফা হাসলো। সাইফ সুজানাকে বলল, কি রে বদ্ধ, তোর কান্নাকাটি শেষ হয়েছে? বললাম না তোকে আগে বিয়ে দেবো। আমি এখন বিয়ে করে ফেলেছি। আরে আজ দেখতে আসছে কাল বিয়ে। সুজানা যাহ বলে ওদের নিয়ে চলে গেল। মেহুল রান্নাঘরে তার হবু শাশুড়ির সাথে গল্প গুজবে মত্ত হয়ে গেল। আর শান্তাকে ডেকে সাজিয়া বেগম সেই শাড়ি চুড়ির প্যাকেটটা ধরিয়ে দিল। ঘড়ির কাঁটা 7:30টায় পড়তে পড়তে রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। পাশের বিল্ডিং থেকে সুজানাদের প্রতিবেশীরা উকিঝুঁকি দিয়ে দেখছে সুজানার হবু বরকে দেখা যায় কিনা। সাইফ, সাইম আর নাফিস তাদের এগিয়ে নিয়ে আসতে গেল। তারা নানান পদের মিষ্টান্ন ও ফলফুল নিয়ে এসেছে, সাথে পান সুপারি। সবাইকে 3 তলায় নিয়ে আসলো সবাই মিলে। ড্রয়িং রুমে প্রবেশ করতে নাজিয়া বেগম আর রাশেদা বেগম তাদের পরিচয় দিয়ে কলাকুশলী বিনিময় করলেন। সালমা বেগম ঘরের এক কোণা ও কোণায় চোখ বুলিয়ে জানতে চাইলেন তারা মা মেয়ে কোথায়। নাজিয়া বেগম বললেন, এসেছে ওর বাবা ভাইয়ের সাথে নিচে, আপনারা ব্যস্ত হবেন না, আমরা আজকে শুধু দেখতে এসেছি। সাইফের সাথে হেসে খেলে কথা বলে দরজার বাহিরে রাখা পাপোশে জুতো মুছতে মুছতে ঘরের ভেতর চোখ রাখলো অভিক। সাইফ বলল, সমস্যা নেই, জুতো নিয়ে ঢুকে যাবে। সাইমন ডেকে ডেকে আন, আপনি ভিতরে আসুন, বসুন, আমি বাকিদের নিয়ে আসছি। অভিক জুতো মুছতে মুছতে বলল, নো প্রবলেম। সালমা বেগমরা সবাই ভেতরের ঘরে চলে গেল। সাইফ ডেকেছে শুনে সাজিয়া বেগম দ্রুত চলে এলেন ড্রয়িং রুমে।
এসে সাইফের বদলে সেদিনকার সৌম্য দর্শন মাস্টার ছেলেটাকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখলেন। পাপোশে জুতোর বালি মুছতে ব্যস্ত, সে মাথা নিচু করে। সাজিয়া বেগমের হাতে মিষ্টির প্লেট। ছেলেটা মুখ তোলার আগেই তিনি শাড়ির আঁচল টেনে মুখ ঢাকলেন। অভিক সরু চোখে তাকালো। কিছুক্ষণ পর সালাম দিতেই সাজিয়া বেগম সালামের জবাব দিয়ে বললেন, ভেতরে আসুন। না, আমি আগে করিমের আন্টিকে খুঁজছি। সাজিয়া বেগম শাড়ির আঁচল ধীরে ধীরে সরালেন। ওনার চোখ দুটো গোল গোল দেখা গেল। অভিক দেয়ালে লাগিয়ে রাখা বাজারের ব্যাগ তুলে বড় সাইজের মাছটা বের করতে করতে বলল, করিম কথা দিয়েছিল ইলিশ মাছ নিয়েই আসবে। সাজিয়া বেগম মাছের ব্যাগ থেকে বের করা মাছটার দিকে হা করে তাকালেন। অভিক বলল, এটা নেওয়া যাবে? বাজার থেকে বয়ে আনতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল। সাজিয়া বেগম এগিয়ে এসে মাছের মুখের সাথে বেঁধে দেওয়া রশিটা ধরে নিল। অভিক হাত ঝেড়ে হাসল। তার সাথে সাজিয়া বেগমের ঠোঁটের কোণায় হাসির দেখা দিল। তিনি নিজের অন্য হাতের প্লেট দেখিয়ে বলল, করিমকে হাতে বানানো মিষ্টি খাও। অভিক চামচ তুলে মিষ্টি কেটে খেলো নিজে। হবু শাশুড়িকে খাইয়েও দিল। বলল, ভালো ছিল। এইবার বাকিদের নিয়ে ভিতরে আসা যাক। আজ কিন্তু আমি থেকে যেতে এসেছি। নতুন পার্টি আর বালিশ কেনা আছে। অভিক হেসে মাথার পেছনটাতে হাত বুলালো। সাজিয়া বেগম মাছটা নিয়ে যাওয়ার সময় আবারও ফিরে চাইলেন। বললেন, যাই হোক, রুই মাছটা কিন্তু ভালো ছিল। অভিক প্রশংসায় ভাসল। তাই হাসলো ভীষণ চমৎকার করে। দরজার ওপাশে দাঁড়িয়ে সুজানা টের পেল সবার ছোটাছুটি। সবেমাত্র মুখ হাত ধুয়েছে সে। মা কিছু আগেই শান্তাকে দিয়ে শাড়িটা পাঠিয়েছে, আর দরজার ওপাশে দাঁড়িয়ে বলেছে শাড়িটা যাতে পরে নেয়। সুজানা শাড়িটা হাতে নিয়ে রুমে পায়চারি করতে করতে শুনতে পেল অনা আবিদের গলা, সুজন কোথায়? সুজনের কাছে যাব। সাথে সাথে আনিকার গলাও ভেসে এলো, সুজান আসবে, এখন অভির কাছে যাও। নামটা শুনতেই বুকের ভেতরে ঢিপ ঢিপ করে উঠল সুজানার। সত্যি এসেছে? শাড়িটা বুকের সাথে চেপে ধরে চুপটি করে রইল সে। চোখ খুলল দরজায় ঢোকা পড়ায়। কাপা গলায় জানতে চাইল। কে? রোজা উত্তর দিল, আমি আপা। শান্তা আপু বলল শাড়িটা পরে নিতে। নশাতার প্লেট সাজানো শেষ হলেই আসছে। আচ্ছা। সুজানা শাড়িটা পরে নিল কোনো মতে। যদিও সে শাড়ি পরতে বেশ পটু, বহুবার সে শাড়ি পরেছে, কিন্তু আজ কোনো কাজে মন বসছে না। অদ্ভুত কারণে সবকিছু হালকা হালকা লাগছে। বেশ সময় নিয়ে শাড়িটা পরে নিল সে। তারপর দু হাতে চুড়ির ঝনঝন শব্দগুলো শুনতেও আজ ভালো লাগছে। যেন এর চাইতে সুন্দর সুর বুঝি আর নেই। প্রেমে ভেসে গেলে বুঝি এমন অনুভূতি হয়। তারপর শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সময় নিয়ে দেখল। নিজেকে বোধহয় তার এমন করে আর কখনো দেখেনি সে। হয়তো সে তার চোখে সবকিছু দেখে বলে নিজেকে এত সুন্দর লাগছে। এই যে গালের দুপাশে লাল খয়েরি হয়ে শুকিয়ে রয়েছে ব্রণগুলো, এগুলো খারাপ লাগছে না। সে নিখুঁত নয়, জেনেও তো অভিক ফারদিন কাউকে না দিয়ে তাকে মন দিয়েছে। তাই সে নিখুঁত হতে চাইবে না, এবং তার প্রয়োজনও নেই। ভালোবাসার সংজ্ঞা যদি খুঁত নিখুঁতের মাপকাঠিতে দিয়ে হতো, তাহলে ভালোবাসা লুপ্ত হতো সেই কবে। জগতে অমন নিখুঁত মানুষও কোথায়। দরজায় আবারও ঠোকা পড়ল। সুজানা চিরুনি হাতে নিয়েছিল সবে। কে বলে চিরুনিটা চুলে লাগিয়ে দরজা খুলতে আনিকার জিনিয়াকে দেখে ভড়কে গেল। খোলা চুল ঢাকতে শাড়ির আঁচল টেনে নিয়ে সালাম দিতে আনিকা সালাম নিল। সুজানাকে ভালো করে পরখ করে একটু মৃদু হাসলো। বলল, আমাদের তো ভেতরে যেতে বলছেন না। সুজানা আমতা আমতা করলো। জিনিয়ার দিকে বারবার তাকালো। কে মেয়েটি? কখনো তো দেখেনি। সে বিছানার উপর থেকে তার সালোয়ার কামিজ সাজগোজের জিনিসগুলো সরাতে সরাতে বলল,